আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা ক্ষমতা, পুতুল আর এমন একজন বাবাকে নিয়ে যিনি দেখতে হয়তো সাধারণ কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য শক্তি। চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক, যেটা কিন্তু এই গল্পের একেবারে মূলে চলে যাবে। প্রশ্নটা হলো, পুতুলের মাস্টার হওয়া যায় কিভাবে? আর এর উত্তরটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। কি সেই উত্তর? আরও ভালো একজন পুতুল চালক হয়ে। কিভাবে সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তাহলে চলুন মূল গল্পে ঢোকা যাক। গল্পের শুরুতে আমরা দেখি চেন আর তার স্ত্রীকে। তারা এমন একটা বিপজ্জনক পৃথিবীতে বাস করে যেখানে পরিবারকে রক্ষা করতে হলে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর ঠিক সেই চেষ্টাই তারা করছে। তো তাদের প্রথম লক্ষ্যটা কি? তাদের প্রথম লক্ষ্য হলো রিফাইনিং লেভেলে পৌঁছানো। এটা হলো কাল্টিভেশন জগতের একেবারে প্রথম আর সবচেয়ে বেসিক একটা ধাপ। মানে আসল শক্তি পাওয়ার জন্য এটা হলো প্রথম সিঁড়ি। কিন্তু কিভাবে তারা এই শক্তি অর্জন করবে? চেন তখন একটা রহস্যের কথা বলে, আর সে রহস্যটা হলো একটা অদ্ভুত আসরিক মুদ্রা যার ভেতরে জমা আছে বিপুল পরিমাণ শক্তি। এই যে শক্তির কথা বলা হচ্ছে, এটাকে এখানে বলা হয় এসেন্স বা সারাংশ। আর এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুনিয়ার সবকিছু, মানে আধ্যাত্মিক অস্ত্র থেকে শুরু করে কাল্টিভেটরদের নিজেদের ক্ষমতা পর্যন্ত সবকিছু শক্তির উৎসই হলো এই এসেন্স। তো এই মুদ্রা থেকে শক্তিটা তারা নেবে কিভাবে? এর জন্য তারা বেশ অদ্ভুত একটা পদ্ধতি ব্যবহার করে। মানে খুবই সহজ কিন্তু একটু অন্যরকম। এই পদ্ধতিতে তারা সরাসরি মুদ্রাটা থেকে শক্তিটা নিজেদের শরীরে শুষে নিতে পারে। আর এই প্রক্রিয়ার একটা মজার সাইড এফেক্টও আছে। কি সেটা? শরীরের শক্তি বাড়ার সাথে সাথে গ্যাস তৈরি হয়। চেন অবশ্য এটাকে একটা ভালো লক্ষণ হিসেবেই দেখে। মানে এটা প্রমাণ করে যে তাদের কাল্টিভেশন ঠিকঠাক এগোচ্ছে। তো যেই না তারা একটু শক্তি অর্জন করা শুরু করেছে, ঠিক তখনই এক নতুন ভয়ঙ্কর বিপদ এসে হাজির হয়। চলুন দেখা যাক এরপর কি হলো। হুমকিটা আসে একেবারে সরাসরি। ভিলেন তার নিয়ন্ত্রিত একটা জম্বিকে পাঠিয়ে দেয় চেনের মেয়ের ওপর হামলা করার জন্য, আর এখান থেকেই শুরু হয় আসল লড়াই। আর ঠিক তখনই আসল ভিলেন, সেই পুতুল চালক সামনে আসে। সে চেনকে পুরোপুরি ছোট করে দেখে আর অহংকারের সাথে তার দাবিগুলো জানায়। সে বলে মেয়ে আর স্ত্রীকে তার হাতে তুলে দিতে হবে, আর চেনকে হতে হবে তার দাস, না হলে মৃত্যু। ভিলেন তো ভাবছে সে জিতেই গেছে, কিন্তু সে আসলে জানেই না যে কার সাথে সে পাঙ্গা নিচ্ছে। খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে যে খেলার আসল চালককে। নিজের ক্ষমতার ওপর তার এতটাই ভরসা যে সে তার পুরো পুতুলের আর্মি চেনকে শেষ করে দেওয়ার জন্য লেলিয়ে দেয়। সে ভাবছে ব্যাস খেলা শেষ। কিন্তু এখানেই তো গল্পের আসল টুইস্ট। চেন তখন দেখিয়ে দেয় যে তার পুতুল নিয়ন্ত্রণের কৌশলটা শুধু আলাদা নয়, এটা ভিলেনের চেয়ে বহু গুণে, মানে প্রায় 4 গুণ বেশি শক্তিশালী এবং উন্নত। মানে পার্থক্যটা কোথায় দেখুন। ভিলেন পুতুলদের নিয়ন্ত্রণ করে, আর চেন কি করে? সে সরাসরি ভিলেনের পুতুলগুলোকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সে পুতুলদের সাথে লড়াই করে না, সে পুরো আর্মিকেই তার মালিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। ভাবা যায়? ফলে যা হওয়ার তাই হলো। লড়াই তো শুরুই হতে পারল না, তার আগেই খেলা শেষ। ভিলেন এক মুহূর্তের মধ্যে পরাজিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। আচ্ছা, বিপদ তো আপাতত কেটে গেল। এরপর গল্পের মোড়টা একটু মজার দিকে ঘুরে যায়, আর সাথে কিছু নতুন রহস্য যোগ হয়। যে ভয়ঙ্কর জম্বিটাকে ভিলেন পাঠিয়েছিল সেটা এখন পুরোপুরি চেনের নিয়ন্ত্রণে। আর তার মেয়ে কি করেছে? সে ওই জম্বিটাকে তার খেলার সঙ্গী বানিয়ে নিয়েছে। ভিলেনের যখন জ্ঞান ফেরে, সে দেখে যে তার গর্বের ভয়ঙ্কর জম্বিটা এখন একটা বাচ্চার খেলার ঘোড়া হয়ে গেছে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে বলুন? আর এই অপমানের মুখেই সে একটা বড় তথ্য ফাঁস করে দেয়। সে জানায় যে সে একা নয়, বরং সে এক কুখ্যাত ও শক্তিশালী পরিবার, সাই ফ্যামিলির সদস্য। এই পরিবার পুতুল কৌশলে বিশেষভাবে পারদর্শী। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে। কিন্তু একটা বিশাল প্রশ্ন থেকে গেল, চেন তো একজন পুতুল চালককে খুব সহজেই হারিয়ে দিল, কিন্তু সে কি এবার পুরো একটা পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, যাদের প্রত্যেকেই এই একই বিদ্যায় পারদর্শী?